আপনারা ভাবি আর সাদাফের একটু খেয়াল রাখেন। আমার ভীষণ জরুরি একটা মিটিং আছে। ওই মিটিংয়ের জন্যই আমার এখানে আসা। আমি 3 ঘন্টার মধ্যেই চলে আসব। ততক্ষণ প্লিজ আপনারা তাদের খেয়াল রাখেন। আর আমার নাম্বারটা আপনাকে দিয়ে যাচ্ছি। ভাবি বা সাদাফের কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে আমাকে ফোন দেবেন। বুঝতেই তো পারছেন, তারা আমার কাছে এক একজনের আমানত। যতক্ষণ না পর্যন্ত ভাইয়া এসে তাদেরকে নিজের জিম্মিতে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আমার আমানত। ডাক্তার রাতুলের কাঁধে হাত রেখে বলে, খেয়াল রাখার কথা এত আকুতি মিনতি করে কাকে বলছো বেটা? তুমি কি ভুলে গেছো আমার পেশাই হলো মানুষের শরীরে খেয়াল রাখা, তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলা। তুমি নিশ্চিন্তে তোমার মিটিংয়ে যাও, আমরা তো আছি। রাতুল ডাক্তারের কথায় অনেকটাই ভরসা পায়। সে আর চোখে আয়শার দিকে একবার তাকায়। সওদা যখন অজ্ঞান হয়ে গিয়েছিল আর রাতুল তাকে ধরে ওয়েটিং সিটে বসিয়ে দিয়েছিল, তখন কোথা থেকে দৌড়ে এসে হাউমাউ করে কান্না শুরু করে দেয় মেয়েটা। একটু আগে ডাক্তার যখন মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছিল তখনই নামটা শুনতে পায়। কি যেন বলেছিল, হ্যাঁ, আয়েশা। রাতুল মনে মনে কয়েকবার নামটা উচ্চারণ করে নিজের অজান্তে, তারপর আয়েশা সামনে এসে কোমল কণ্ঠে বলে, আর কান্না করবেন না। ভাবি আর সাদাব এখন ঠিক আছে। আমি একটা কাজে যাচ্ছি, আপনি প্লিজ তাদের খেয়াল রাখবেন। তাছাড়া ভাইয়া প্লেনেই আসত, কিন্তু আজ আবহাওয়া বেশ খারাপ থাকার কারণে সিলেটে আসার কোনো প্লেন নেই। তারা আস্তে আস্তে ভোর রাত হয়ে যেতে পারে। তাছাড়া আমি 3 ঘন্টার মধ্যে এসে পড়ব। ততক্ষণ আপনি তাদের খেয়াল রাখবেন তো? আয়েশা মাথা নাড়িয়ে তাকে আশ্বস্ত করে খেয়াল রাখবে বলে। রাতুল আয়েশার ভেজা চোখগুলোর দিকে একধ্যানে তাকিয়ে থাকে। আয়েশা তার এমন কাজে বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে একটু গলা খাকিয়ে দেয় রাতুলের ধ্যান ভাঙানোর জন্য। রাতুলের ধ্যান ভাঙলে সে ডাক্তারকে তার নাম্বার দিয়ে চলে যায় নিজের কাছে। এদিকে সাউদা পড়ে গিয়েছে আরেক চিন্তায়। তার মাথায় শুধু একটাই কথা আসছে, তখন এসে হয়তো তার বাচ্চাদের নিয়ে যাবে তার কাছ থেকে, সাউদাকে নিবে না। এর কারণ দুটো। এক, সাউদা সিলেট আসার পর কিছুদিন পরেই ঢাকা থাকা তার এক বন্ধুর মাধ্যমে ডিভোর্স পেপার রেডি করিয়ে সেটার সিগনেচার করে সাফওয়ানকে পাঠিয়ে দেয়। সাফওয়ানও হয়তো এতদিনে সাইন করে নতুন করে জীবন শুরু করেছে। আর সেই নতুন জীবনে সাউদার কি কোনো জায়গা বা অধিকার আছে? না, নেই। 2 নাম্বার কারণটা হলো সে বাচ্চাদের কথা লুকিয়ে সে চলে এসেছে। যদিও চিঠিতে বলে এসেছিল, কিন্তু কিন্তু সেই চিঠি সাফওয়ান আদৌ পড়েছে কিনা সাউদার জানা নেই। হঠাৎ সাউদার মাথায় একটা কথা আসে, তাকে আবার পালাতে হবে। সাফওয়ান তাদের পেলেই বাচ্চাদের তার কাছ থেকে নিয়ে যাবে। সাউদা চাইলেও তাকে বাধা দিতে পারবে না, কারণ সাফওয়ানের অধিকার আছে বাচ্চাদের উপর। আর সাফওয়ানের টাকার পাওয়ার। সিলেটে থাকলেও সে ঢাকায় থাকা সাফওয়ানের সফলতার কথা খুব ভালো করেই জানে। বর্তমানে ঢাকার বেশ নামকরা বিজনেসম্যান সাফওয়ান। সাফওয়ান চাইলেই তার টাকার জোরে বাচ্চাদের কাস্টাডি নিজের নামে করতে পারে। না, আর ভাবলে চলবে না। তাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। সাউদা ডাক্তারের কাছে অনেক আকুতি মিনতি করে সাদাফকে ডিসচার্জ করায়। সে বাসায় উদ্দেশ্যে রওনা দিবে, তখন ডক্টর শেখর ফোনে রাতুলের কল আসে। ডক্টর শেখর তখন সাউদাদের সামনেই ছিল। সে ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বলে, হ্যাঁ রাতুল, বলো। আসলে ডাক্তার, আমার মনে হয় আসতে লেট হয়ে যাবে। আপনি তো দেখতেই পাচ্ছেন হুট করে কেমন ঝোড়ো বৃষ্টি শুরু হয়েছে। ভাইয়ারাও রাস্তায় আটকে পড়েছে বৃষ্টির কারণে। রাস্তায় গাছ পড়ে আছে। আর এই ঝড়ো বৃষ্টির মধ্যে কেউ সাহস করে এগিয়ে আসবে না গাছটা সরাতে। আপনি ভাবিকে আমাদের কথা বলবেন না, তাহলে ভাবি হাইপার হয়ে অসুস্থ হয়ে যেতে পারে। আবহাওয়ার যেই অবস্থা, মনে হচ্ছে না আজ সারা রাত বৃষ্টির তাণ্ডব থামবে। তা আমি যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব। আচ্ছা, তুমি টেনশন করো না ইয়াং ম্যান, আমরা এখানে আছি। ধন্যবাদ ডাক্তার, আপনার ভরসাতেই তাদের রেখে আসছি। সাদাফের অবস্থা এখন কেমন? সে আলহামদুলিল্লাহ ভালো আছি, ঘুমাচ্ছি। আর ভাবি? সাউদা ইশারা করে ডাক্তারকে বলে সেও ঘুমাচ্ছে এ কথা বলতে। ডাক্তার ইশারায় তাকে বলে সে মিথ্যা বলতে পারবে না। সাউদা তার পা ধরতে গেলে ডাক্তার রেগে যায়। তারপর গলা স্বাভাবিক করে রাতুল, সেও ঘুমাচ্ছে। আচ্ছা, আমি এখন রাখছি, আমার ওয়ার্ডে যেতে হবে রাউন্ডে। ডাক্তার শেখ কল কাটার পর রেগে সাউদাকে বলে, তুমি কিন্তু বেশি করছো সাওদা, তাদের উপর তাদের বাবারও অধিকার আছে। এমন করে লুকিয়ে চুরিয়ে আর কতদিন থাকবে? যতদিন বেঁচে আছি ততদিন। আর বাচ্চাদের উপর কোনো অধিকার নেই তার, ডাক্তার আঙ্কেল। আপনি তো সব জানেন, তাও এমনটা বলছেন।
জানি বলেই বুঝতে পারছি এখানে কোনো ঘাপলা আছে। একটি মুদ্রার এপিঠ ওপিঠ না দেখেই আমি কোনো সিদ্ধান্ত নেই না। আমার মন বলছে তোমাদের মাঝে বড়সড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তোমার উচিত সাফওয়ানের মুখোমুখি হয়ে সবটা জানা বা জানানো। না ডাক্তার, তার কোনো প্রয়োজন নেই। সে নিজেই আমাকে তার জীবন থেকে চলে যেতে বলেছে। আমার ভালোবাসা আর আত্মসম্মানকে চরমভাবে অপমানিত করেছে, আঘাত করেছে। আমি ভালোবাসায় অন্ধ হয়ে যেতে পারি না। যেখানে আমার ভালোবাসার কোনো দাম নেই, আমার আত্মসম্মানের কথা একবার ভাবে না, তার সাথে কিসের সংসার? ডক্টর শেখ এই পর্যায়ে কিছু বলতে পারে না। সাউদা তাকে চুপ থাকতে দেখে বলে ওঠে, আজ রাতটা সাদাফকে নিয়ে হসপিটালেই থাকবো আমি। কাল আলো ফোটার আগেই তাকে নিয়ে আনন্দপুর আপাদের বাসার উদ্দেশ্যে রওনা হব। সাফনরা না যাওয়া পর্যন্ত সেখানেই থাকবো। আর তোমার চাকরি, স্কুল থেকে কি এতদিনের ছুটি দেবে? না, না দিলে তো আর কিছু করার নেই। চাকরিটা তাহলে আমায় ছাড়তে হবে। আপনি চিন্তা করবেন না, আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। শুধু আমাদের অবস্থান সম্পর্কে তাদের জানাবেন না প্লিজ। এটা আমার শেষ অনুরোধ আপনার কাছে। ডক্টর শেখ তাকে মেয়ের মতো ভালোবেসে আর স্নেহ করে। সে রেগে সাউদাকে বলে, আমি কিচ্ছু জানি না, তুমি যা ভালো মনে করো করতে পারো। কথাটা বলে ডক্টর শেখ চলে যান তার কাজে। সাউদা তার রাগ দেখিয়ে কিছু মনে করে না। এই লোকটা এই 5 বছরে তাদের ভীষণ আগ্রহ রেখেছেন। একদম বাবার কেমন তার মেয়ে আর নাতি নাতনিদের রাখে, ঠিক তেমন করে। সাউদা তার ভাবনা চিন্তা বাদ দিয়ে আয়শার কাছে যায়। সে আয়শাকে বলে, আমি তোকে এখন বাসায় পৌঁছে দিয়ে আসবো। তোর কাজ হবে আমাদের যাবতীয় জিনিসপত্র টুকটাক যা লাগে সব ব্যাগে ভরে রাখা। তারপর খেয়ে সুবাকে নিয়ে ঘুমাবি। ভোরে উঠে দুজন রেডি হয়ে থাকবি। আমি এসেই রওনা দেব আনন্দপুরের উদ্দেশ্যে। বুঝেছিস সব? আয়শা ছল ছল চোখে তাকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাউদা তার চোখের দিকে তাকিয়ে দেখে পানি টলমল করছে। সে আয়শাকে জড়িয়ে ধরে বলে, এত কাঁদছিস কেন তুই? আমাকে দেখেছিস আমি কাঁদি এত? একটু কষ্ট কর কয়েকদিন, তারা চলে গেলেই সব আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। একটু ধৈর্য ধর আপু, সব ঠিক করে দেবো ইনশাল্লাহ। ডাক্তার আঙ্কেল যা বললো তা একবার করে দেখো না আপু, যদি কোনো সমাধান হয়। তোকে যা বলেছি তুই শুধু তাই কর। এইসব বিষয়ে নিজের এই ছোট্ট মাথায় প্রেশার দিতে হবে না। এখন চল, সুবা পাশের বাসার আন্টিকে হয়তো অনেক জ্বালিয়ে পাগল করে দিয়েছে। আয়শা বুঝতে পারে সাউদা এই বিষয়ে কথা বলতে চাইছে না, তাই সেও আর কথা বাড়ায় না। সাউদা বাসায় যাওয়ার আগে একজন নার্সকে সাদাফের কাছে রেখে যায় আর তাকে কিছু টাকা দিয়ে বলে সে না আসা পর্যন্ত যাতে নার্সটা এখানেই বসে থাকে। নার্সটাও সাউদার কথা অনুযায়ী সেখানে বসে থাকে। সাউদা বাসায় এসে সুভাকে আদর করে টুকটাক কথা বলে। তারপর তার জমানো টাকা থেকে বেশি টাকাগুলো নিয়ে হাসপাতালে ফিরে আসে। সারাটা রাত সাদাফের মাথার কাছেই বসে কাটিয়ে দেয়। সাদাফ সুভা যমজ ভাই বোন। সাদার পুরো দুনিয়া দেখতে বাবা মায়ের মতোই হয়েছে। অন্যদের কাছে ভীষণ শান্তা বাচ্চা হলেও মা আর খালামণি আয়েশার কাছে তারা দুষ্টুর রাজা রানী। তাদের সকল আবদার দুষ্টুমি মা খালার মধ্যেই সীমাবদ্ধ। আজকেও তেমনি সকালে বায়না ধরেই লুকোচুরি খেলতে খেলতে সাদাফ কখন বাসার গেটের বাহিরে চলে যায় তা সাউদা বা আয়শা কেউই খেয়াল করে না। সাউদার হঠাৎ মনে পড়ে সাদাফের কথা। সে সাদাফকে খুঁজতে খুঁজতে বাসার গেটের বাহিরে এসে দেখে সাদাফ রাস্তার পাশে একটা কুকুরছানাকে আদর করছে। সাউদা তাকে পেছন থেকে ডাক দিলে সাদাফ দৌড়ে সাউদার কাছে আসতে নেয়। তখন কোথা থেকে একটা সিএনজি সাথে অ্যাক্সিডেন্ট হয় সাদাফের। সাউদার পুরো দুনিয়া থমকে যায়। সে কোনো মতে নিজেকে সামলে সাদাফকে নিয়ে বাসার কাছের এই হসপিটালে এনে ভর্তি করায়। ডাক্তার বলে তার জন্য 2 ব্যাগ এবি নেগেটিভ রক্ত লাগবে। আমরা সবাই জানি এই গ্রুপের ব্লাড কতটা রেয়ার। সন্তানকে বাঁচানোর চিন্তায় সে আর নিজে ঠিক থাকতে পারে না। মাথা ঘুরে পড়ে যেতে নিয়ে ঠিক তখনই রাতুল এসে তাকে ধরে ফেলে। একটু আগে ফজরের আজান দিয়েছে। সাউদা আগে থেকে উজু করে বসে অপেক্ষা করছিল আজান দেওয়ার। আজান শেষ হলে সে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে নিজেকে বোরকা দ্বারা আবৃত করে ঘুমন্ত সাদাফকে কোলে নিয়ে রওনা হয় বাসার উদ্দেশ্যে। কিন্তু ক্যাবিনের বাহিরে এসে অনাকাঙ্ক্ষিত সেই পুরুষটিকে দেখে সাউদা আর এক পাও নড়তে পারে না। সাফওয়ানও এতদিন পর তার শখের নারীটিকে দেখে থমকে যায়। সাফওয়ান সাউদা থেকে চোখ সরিয়ে তার কোলে থাকা সাউদাফের দিকে নজর দেয়।
সাফন কখনো ভাবতে পারেনি এই জীবনে আর কোনোদিন সাউদা বা তাদের সন্তানের খোঁজ পাবে। সাফন এক পা করে হেঁটে সাউদার সামনে এসে দাঁড়ায়। তাদের দুজনের চোখে অশ্রুতে ছলছল করছে। সাফওয়ান তার হাত দুটো উঠিয়ে সাউদার মুখটা হাতে আঁচড়ে নেয়, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আবারও পালাতে চাইছিলে নিষ্ঠুর প্রেয়সী আমার। সাদাফকে বুকের সাথে চেপে বেডের উপর বসে আছে সাউদা, আর সাফওয়ান কেবিনে রাখা সোফায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। সাউদার চোখে মুখে এক প্রকার ভয় দেখতে পাচ্ছে সাফওয়ান। কিসের ভয়? কিছুক্ষণ পর একটা মেয়ে আরো একজন বাচ্চাকে নিয়ে কেবিনে ঢুকে। সাফওয়ান তাদের দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। বাচ্চা মেয়েটা কাঁদছে। এসেই আম্মু বলে সাউদার কোলে ঝাঁপিয়ে পড়ে। সাফওয়ান আরো একবার হতভম্ব হয়েছে। তার দুটো বাচ্চা আছে, আর সে এতদিন জানতোই না তাদের সম্পর্কে। হায় কপাল! সাউদা সাদাফ সুভা দুজনকেই বুকে চেপে বসে থাকে। সুবার সাথে আসা আয়েশা সাউদাকে বলে, আপু, তুমি তো বলেছিলে ভোরে এসে আনন্দপুরের উদ্দেশ্যে রওনা হবে। এত বেলা হয়ে যায় তাও তুমি আসো নাই, তাই আমার একটু টেনশনই হচ্ছিল। তার উপর সুবা ঘুম থেকে উঠে তোমাকে না দেখে কান্না শুরু করে দেয়। তোমাকে ফোন দিলেও তোমার ফোন বন্ধ বলছিল, তাই আমি ডাক্তার আঙ্কেলকে ফোন দেই। সে আমাকে জানায় তুমি নাকি এখনো হসপিটাল থেকে বের হওনি, আর আমাকে বলে আমি যেন সুবাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসি। ভালো করেছিস, ওদের বাবা এসে গেছে। সাউদার কথাটা কর্ণকুহুরে প্রবেশ হতেই আয়শার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। যার কাছে ধরা না দেওয়ার জন্য এত লুকোচুরি, সেই নাকি এসে পড়েছে। একজন নারীর এত প্রখর ভালোবাসা ত্যাগ করা পুরুষটিকে দেখার খুব আগ্রহ হলো আয়শার। সে ঘাড় ঘুরিয়ে কেবিনে অন্যান্য জায়গায় নজর বোলালো। বেশ কষ্ট করতে হলো না তাকে। একটু দূরেই একজন সুদর্শন পুরুষকে বসে থাকতে দেখলো। পুরুষটিকে দেখে তার চোখ জোড়া আবারও বড় বড় হয়ে গেল। সাফওয়ান জুহাইর আবির, ঢাকার নামকরা বিজনেসম্যানদের একজন। তাকে আয়েশা প্রায়শই টিভিতে দেখে। এত বড়লোক বাড়ির সন্তান সাদাফ সুবা, অথচ জন্মের পর থেকে তাদের দুজনকে বড় করতে হয়েছে মধ্যবর্তী পরিবারের বাচ্চাদের মতো। হয়তো এর চেয়ে অবস্থা খারাপ ছিল, কারণ একজন মহিলা মানুষের জন্য দুটো বাচ্চার ভরণ পোষণের ব্যবস্থা করা বেশ কঠিন। তার উপর আয়েশার পড়ালেখার খরচ, সব কিছু চালাতে গিয়ে সাউদা বেশ হিমশিম খেতে হয়। তাও হাল ছেড়ে না সে। সাফওয়ান বসা থেকে উঠে তাদের সামনে আসে। এসে সুভার মাথায় হাত বুলিয়ে তাকে ডাকে। সুভা মায়ের বুক থেকে মাথা তুলে সাফওয়ানকে দেখতে পায়। সাউদা কিছু বলে না, চুপ করে থাকে। সাফওয়ান নিজেই তাকে বলে, আমি তোমার বাবা সোনা। সাফওয়ান চোখ ভর্তি অশ্রু নিয়ে মাথা নাড়িয়ে সম্মত দেয়। সুভার তার কথা বিশ্বাস হয় না। সে তার মাকে আবারও জিজ্ঞেস করে, আম্মু, আঙ্কেলটা বলছে সে নাকি আমার বাবা, কিন্তু তুমি তো বলছিলে আমাদের বাবা তোমায় ভালোবাসে না, তাই আমাদেরও ভালোবাসবে না। বাবা কি তাহলে আবার তোমাকে ভালোবাসে, তাই আমাদের কাছে আবার ফিরে এসেছে? বলো না আম্মু। সাফওয়ান সাউদার দিকে তাকিয়ে থাকে তার উত্তর শোনার জন্য। সুভা বারবার জিজ্ঞেস করার সাউদা অবশেষে মুখ খুলে। সে বলে, তোমাদের বাবা তোমাদের ভালোবাসে, তাই ফিরে এসেছে। যাও, বাবার কাছে যাও। কথাটা বলে সে সুভাকে সাফওয়ানের দিকে এগিয়ে দেয়। সাফওয়ান হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরে। অবশেষে তার সন্তানকে বুকে নিতে পারল। সাফওয়ান সুভাকে কোলে নিয়ে হালকা শব্দ করে কেঁদে দেয়। সুবাহ বাবার বুকের সাথে লেপ্টে থাকে চুপ করে। সাফওয়ান একটু পর পর তার মুখে চোখে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। সে সুভাকে বলে, বাবাকে একবার বাবা বলে ডাকবে মা? প্লিজ ডাকো একবার। বাবা। আবার ডাকো সোনা। বাবা, তুমি আমার বাবা। তুমি এতদিন কেন আমাদের কাছে আসোনি বাবা? সাফওয়ান কান্নার কারণে সুভার প্রশ্নের উত্তর দিতে পারছে না। সাউদা এখনো তাদের দিকে চোখ তুলে তাকায়নি। আয়েশা সাফওয়ানের কান্না দেখে নিজেও কেঁদে দিয়েছে। মেয়েটা বড্ড ছিচকাতুনি। একটু সময় নিয়ে সাফওয়ান নিজেকে সামলায়, তারপর সুভাকে বলে, আই এম সরি মা, আই এম ভেরি ভেরি সরি। এতদিন তো আমি জানতাম না আমার একটা প্রিন্স আর প্রিন্সেস আছে। এখন তো জানতে পারলাম। এখন আর কোথাও যাব না সোনা। প্রমিস। সুভা তার পুতুলের মতো হাতটা এগিয়ে দিয়ে কথাটা বলে। সাফওয়ান তার হাতের তালুতে চুমু দিয়ে বলে, প্রমিস মা। আই লাভ ইউ বাবা।
কথাটা বলে সুভা সাফওয়ানের গালে তার ঠোঁট ছুঁয়ে তাকে জড়িয়ে ধরে। সাফওয়ানও মেয়েকে পুনরায় বুকের সাথে চেপে ধরে। তাদের এই কথাবার্তা আর কান্নার আওয়াজে সাদাফের ঘুম ভেঙে যায়। সে মায়ের বুকে মাথা রেখে সুভাকে প্রশ্ন করে। বনু, এই অ্যাঙ্গেলটাকে? সকলে তার কণ্ঠ শুনে তার দিকে তাকায়। সুভা চটপট উত্তর দেয়। ভাইয়া, তুমি উঠছো? জানো এটা আমাদের বাবা। আমাদের বাবা ফিরে এসেছে ভাইয়া। সাদাফ অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করে। সত্যি আম্মু? সাউদা হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাদাফ পুনরায় তার মাকে জিজ্ঞেস করে। আমি বাবার কাছে যাই আম্মু? যাও। কথাটা বলে সাদাফকেও এগিয়ে দেয় সাফনের কাছে। সাফন দুজনকে বুকের সাথে জড়িয়ে ধরে। তার আবার কান্না পাচ্ছে। পুরুষ মানুষের তো কাঁদলে চলে। বেশ কিছুক্ষণ তাদের এই কথোপকথন চলে। এর মধ্যে আবার রাতুল এসে পড়ে। সে তো আরেক এলাহি কাণ্ড। তার দুটো ভাতিজি আছে, সে কাকে রেখে কাকে আদর করবে বুঝে উঠতে পারছে না। সাউদা আর আয়েশা চুপচাপ তাদের পাগলামোগুলো দেখছে। কিছুক্ষণ পর তারা শান্ত হলে সাউদা বলে। সাদাফ সুভাকে নাস্তা করাতে হবে। সাদাফের কিছু ওষুধও আছে, সেগুলো দেওয়ারও সময় হয়ে গেছে। সাফওয়ান সাউদার কথাটা শুনে তার দিকে তাকায়। সে আসছে পর থেকে এখন পর্যন্ত তার একবারও তার দিকে তাকায়নি সাউদা। সাদাফকে নেওয়ার জন্য এগিয়ে আসলে সাফওয়ান তাকে তার কোলে দিয়ে দেয়। সাউদা তাকে ফ্রেশ করিয়ে আনলে সাদাফ আবার বায়না ধরে সাফওয়ানের কাছে যাবে। সাউদাকে তাকে আগে নাস্তা করার তারপর যেতে বলে, কিন্তু সাদাফ বলে সে তার বাবার কোলে বসেই নাস্তা করবে। সাউদা মানা করে দিলে কান্না শুরু করে দেয়। উপায় না পেয়ে সাউদা তাদের দুজনকে সাফওয়ানের কোলে বসিয়ে নাস্তা করায়। সাউদা এক কোণে তাদের দুজনকে খাইয়ে দিচ্ছে, ভুলেও সাফওয়ানের দিকে তাকাচ্ছে না। সাফওয়ান সাদাফ সুভার সাথে টুকটাক কথা বলছে আর চোখে সাউদাকে দেখছে। সাউদার চোখ মুখ যেন তাকে সাউদার এতদিনের পরিশ্রমের কথা বলে দিচ্ছে। মাতৃত্বের ছাপ ফুটে আছে সাউদার মুখে শরীরে। তাদের খাইয়ে কেবল উঠবে এই সময় আরো কিছু মানুষ হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে। সকলে তাদের দিকে নজর দিলে দেখতে পায় সাউদার দুই ভাই এবং তার ভাবি, সাথে একটা আলোর বস্তা মানে একটা গুলুমুলু টাইপের একটা বাচ্চা ছেলে। সাউদা ভাইদের দেখে দৌড়ে তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরে। তিন ভাই বোনের শুরু হয় সে কি কান্না। বাচ্চারা অবাক চোখে তাদের কান্না দেখতে থাকে। সাফওয়ান, রাতুল, আয়েশা তাদের চোখেও ছল ছল করতে থাকে। সাউদা ভাইদের ছেড়ে ভাবির কাছে গিয়ে তাকেও জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এই ভাবিটা সে অনেক শখ করে নিজের ভাইয়ের জন্য বউ করে এনেছিল। তার ভাবিও তাকে বোনের চেয়ে কম কিছু মনে করতো না। বেশ কিছুক্ষণ তাদের কান্নাকাটি শেষ হয়। এর মধ্যে একজন নার্স বেশ কয়েকবার এসে তাদের শান্ত হতে বলে গিয়েছে, কিন্তু তারা কি এত সহজে শান্ত হবার? সকলে দুপুর পর্যন্ত থাকে। কেবিনটা এখন অনেকটা বাড়ির মতো লাগছে। একটা পেশেন্টের কেবিনে এত মানুষ থাকে? ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার নার্স এসে তাদের মধ্যে যে কোনো দুজনকে রেখে বাকি সকলকে চলে যেতে বলছে। সাদা তো অবশ্য থাকবেই, তার সাথে আরেকজন হিসেবে সকলেই থাকতে চায়। এই বলে ও চলে যায়, ও বলে এই চলে যাও, এ বলে ও চলে যাও, ও বলে এই চলে যাও। এই পর্যায়ে সাফওয়ান সকলকে ধমক দিয়ে শান্ত করে। সে বলে সাউদার সাথে সে থাকবে, বাচ্চাদের বাদবা থাকবে তাদের সাথে। এখন আর কেউ কিছু বলতে পারে না। সকলে সুর করে চলে যায়। সাউদা আয়েশাকে বলে সন্ধ্যায় একবার দেখা করে যেতে আর সুভাকে নিয়ে যেতে। আয়েশা সম্মতি দিয়ে চলে যেতে নেয়। তখন সাউদা তাকে থামিয়ে দেয়। তারপর রাতুলকে বলে, ভাই, ওকে একটু বাসায় দিয়ে আসতে পারবে যদি তুমি ফ্রি থাকো? তুমি কি বলছো ভাবি? আমার যত কাজই থাকুক না কেন, তোমার যে কোনো কাজে আমি সব সময় ফ্রি। সাউদা আর কিছু বলে না। আয়েশাও রাতুলের সাথে বাসায় চলে যায়। সাদাফ সুভাকে গোসল করিয়ে খাইয়ে শুয়ে দেয়। সুভা অনেক সকালে ওঠার কারণে ঘুমিয়ে যায়। সাদাফও বাবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কেবিনে শুধু থেকে যায় সাউদা, সাফওয়ান। এতক্ষণ পর তারা একটু ফ্রি হয় নীরবে কথা বলার জন্য। সাউদা তাদের ঘুম পাড়িয়ে নিজেও হালকা পাতলা ফ্রেশ হয়ে নেয়। তারপর সাদাফের ওষুধগুলো গোছাতে থাকে। সাফওয়ান বিড়াল পায়ে হেঁটে হেঁটে সাউদার পেছনে এসে দাঁড়ায়। নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে সাউদার হাত জোড়া থেমে যায়। সে আস্তে আস্তে সামনে ঘুরলে সাফওয়ানকে নিজের অতি নিকটে পায়। সাফওয়ান তার দিকে আরো এগিয়ে এসে তাকে দেয়ালের সাথে অনেকটা চেপে ধরে।
সাউদা নিচের দিকে তাকিয়ে সাফওয়ানকে নিজের থেকে দূরে সরানোর জন্য ধাক্কাতে থাকে। তার এমন কাজে বিরক্ত হয় সাফওয়ান। তার দু হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে, অন্য হাত দ্বারা সাউদার থুতনি শক্ত করে ধরে তার মুখটা উপরে ওঠায়। সাফওয়ান সাউদার মুখের দিকে তাকিয়ে থাকেও সাউদা তার দিকে তাকায় না, সে চোখ বন্ধ করে রাখে। সাফওয়ান গম্ভীর গলায় বলে, চোখ খুলো। সাউদা তাও খুলে না। সাফওয়ান পরপর আরো কয়েকবার বলে, তাও সাউদা চোখ খুলে না। এখন সাফওয়ানের মেজাজ গরম হয়ে যায়। সে তার মুখটা এগিয়ে নিয়ে সাউদার থুতনিতে জোরে একটা কামড় দেয়। সাউদা ব্যথায় চোখ মুখ শক্ত করে ফেলে। সাফওয়ান কামড় দেওয়ার পর বলে, এখন খুলবে নাকি অন্য কিছু করতে হবে? সাউদা ভয় পেয়ে যায় তার এমন কথায়। সে ফট করে চোখ খুলে সাফওয়ানের দিকে তাকায়। সাফওয়ান হেসে দেয় তার এইহন কাণ্ডে। সাউদা চোখ জুড়ায় যায় সাফওয়ানকে হাসতে দেখে। সে এখনো বিশ্বাস করতে পারছে না সাফওয়ান তার সামনেই দাঁড়িয়ে আছে। সাফওয়ান তার হাসি থামিয়ে সাউদার দিকে তাকায়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায়। সাফওয়ান তার মাথাটা এগিয়ে এনে সাউদার কপালের সাথে কপাল লাগিয়ে চোখ বন্ধ করে। সাউদাও একই কাজ করে। তারা দুজন কিছু বলছে না, শুধু একে অপরকে অনুভব করতে থাকে। সাফওয়ান নীরবতাকে শেষ করে বলে ওঠে, একবারও বুক কাঁপলো না সাফওয়ান জুহাইরকে ছেড়ে আসতে? মিসেস জুহাইর, মিস্টার জুহায়ের নিজেই মুক্তি চেয়েছিলেন, নিজের জীবন থেকে চলে যেতে বলেছিলেন। তার কথা কিভাবে অমান্য করি বলেন? তাই বুক কাঁপেনি। মিস্টার জুহাইরের যে রাগের সময় মাথা ঠিক থাকে না, এটা কি মিসেস জুহাইর জানতো না? তাও কেন ওই কথা মাথায় নিয়ে চলে আসলো? জানতো এই কথা, কিন্তু মিস্টার জুহায়ের আমার ভালোবাসাকে অপমান করেছিল, আমার আত্মসম্মানে চরম আঘাত এনেছিল। মিসেস জুহায়ের আর যাই হোক, নিজের আত্মসম্মান বিকিয়ে সেখানে পড়ে থাকতে পারতো না, তাই সে চলে এসেছে এবং বেশ করেছে। এখন যদি শাস্তি স্বরূপ মিসেস জুহাইরের কাছ থেকে সাদাব জুহাইর আর সুবা জুহাইরকে কেড়ে নেওয়া হয়, তাহলে এই কাজটা কেমন হবে? বেশ ভালোই হবে, কিন্তু এর পরের দিন সাদাফ জুহায়ের আর সুবা জুহায়ের মাকে মৃত অবস্থায় পাবেন। তার এই কথা শুনে সাফওয়ান ফট করে চোখ খুলে সাউদার দিকে তাকায়। দেখতে পায় সাউদার চোখ বন্ধ, জোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। রাতুল ড্রাইভিং এর ফাঁকে আর চোখে আয়শাকে দেখছে। সে বুঝতে পারছে না মেয়েটা সাউদার কে হয়। তার জানা মতে সিলেটে সাউদার বংশের কেউ থাকে না। সে আমতা আমতা করে আয়শাকে জিজ্ঞেস করে, আয়েশা, আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি জানি আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন। কি? আপনি জানতে চাইছেন আমি সাউদা আপুর কে হই, বা তাকে আমি কেন আপু বলে ডাকি, কেনই বা তার সাথে থাকি, এই তো? হুম। আয়শা একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, সাউদা আপু যেবার প্রথম আমাদের স্কুলে আসে তখন আমি ক্লাস 9-এর শিক্ষার্থী ছিলাম। পড়ালেখায় বলা চলে ভালোই মেধাবী ছিলাম। বোর্ড এক্সামগুলোতে জেলার মধ্যে টপ করেছি, কিন্তু এত মেধাবী হয়েও পড়ালেখা করতে হতো আমাকে লুকিয়ে চুরিয়ে। কেন? কারণ আমার সৎ মায়ের জন্য। আমার 5 বছর বয়সে সে মারা যায়। বাবা আরেকজনকে বিয়ে করে, যে কিনা বর্তমানে আমার সৎ মা, সে ছোটবেলা থেকেই আমাকে সহ্য করতে পারে না। সতীনের মেয়ে কিনা, তার উপর তার মেয়ে অর্থাৎ আমার সৎ বোন, সে প্রতি ক্লাসে ফেল করে করে উপরের ক্লাসে উঠে, সেখানে আমার এত ভালো রেজাল্ট আমার সৎ মায়ের চোখের বিষ হয়ে ওঠে। তো ক্লাস 9-এ থাকতে সে আমার বিয়ে ঠিক করে আমার থেকে দ্বিগুণ বয়সের একজনের সাথে। পাত্রকে আমি দূর থেকে একবার দেখেছিলাম। আমার বাবার থেকে বয়সে কয়েক বছরের ছোট হবে এটাই লাগলো আমার। তো সাউদা ম্যাম যিনি কিনা আমাদের স্কুলের বাংলা এবং ইংরেজি শিক্ষিকা ছিলেন, সে যেন কার মাধ্যমে শুনে ফেলে আমার ওই বিয়ের কথা। আমি আবার তার ভীষণ প্রিয় ছিলাম। খবর পেয়ে সে পুলিশ নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করে। নাবালিকা ছিলাম তাই ওই যাত্রায় বেঁচে যায়। কিন্তু বাপের বাড়িতে আর আমার জায়গা হয় না ওই দিনের পর। আমার সৎ মা ওই দিনই আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার যাওয়ার আর কোনো জায়গা ছিল না দেখে সাউদা ম্যাম আমাকে তার বাসায় জায়গা দেয়। কয়েক মাস পর জানতে পারি ম্যাম তার স্বামীকে ছেড়ে এসে পড়েছে আর সে প্রেগনেন্ট। তখন আমার সৎ মা নানা রকমের কুৎসা রটাতে শুরু করে। ওইখানে থাকা আমাদের জন্য এক প্রকারের অসম্ভব হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে এসে পড়ি। এখানে এসে আপু কিছু স্টুডেন্ট পড়িয়ে আর কাপড় সেলাই করে কোনো চাকরি না হওয়া পর্যন্ত। প্রায় 1 বছরের পর আপু এখানকার একটা প্রাইমারি স্কুলে চাকরি পায়। বাচ্চাদের আমার কাছে রেখে আপু স্কুলে যেত। সে আসার পর আমি ক্লাস করতে যেতাম। 16 বছরের আমার জন্য দুটো দুধের শিশুর দেখভাল করা বেশ কঠিনই ছিল।
কিন্তু সাউদা আপুর কাছে কাজগুলোর সামনে আমার এই কাজ কিছুই ছিল না। এইভাবেই চলছিল দিনকাল। রাতুল কোনো কথা না বলে চুপচাপ আয়শার কথা শুনে। এর কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে এসে পৌঁছায়। আয়শা চুপচাপ গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে যায়। সে বাসার ভেতরে ঢোকার আগ পর্যন্ত রাতুল তার দিকে তাকিয়ে থাকে। তারপর সেও চলে যায় নিজের হোটেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? তোমাকে বলেছি না আমাকে প্রয়োজন ব্যতীত ফোন দেবে না? আমাকে তাও কেন ডিস্টার্ব করো বারে? আয়মানের এমন রুক্ষভাবে কথা বলায় অনামিকা ভীষণ কষ্ট পায়। এই পুরুষটা এমন কেন? একটু ভালো করে কথা বললে কি এমন হয়? বাকি সবার সাথে ঠিক ওই ভালো করে কথা বলতে পারে, শুধু অনামিকার বেলায় এমন রুক্ষ কণ্ঠ তার। অনামিকা একটা ঢোক গিলে বলে, ভাবির ব্যাপারে জিজ্ঞেস করতে আপনাকে ফোন করেছিলাম। দেখা হয়েছে ভাবির সাথে? আপুর ব্যাপারে জিজ্ঞেস করার জন্য আমাকেই কেন ফোন করা লাগবে? তোমার আর দুই ভাই কই? তাদের থেকেই তো জিজ্ঞেস করতে পারতে ভাবির কথা। অনামিকা এক পর্যায়ে ভীষণ খারাপ লাগে সেই সাথে রাগও। সে একটু রেগে গিয়ে বলে, ভুল হয়েছে আমার বাপ, মাফ করে দেন। আর জীবনেও আপনাকে ফোন দেব না। কথাটা বলে অনামিকা কল কাটা করবে, তখন আইমান তাকে কল কাটতে বারণ করে। আইমান তাকে বলে, প্রথমত আমি তোমার বাপ না, তাই আর একবারও এই কথা বললে এমন এক থাপ্পড় লাগাবো দিনের বেলায় চাঁদ দেখিয়ে দেব। দ্বিতীয়ত আর কল দেবে না, এই কথাটা পূর্বেও বহুবার বলেছ, কিন্তু কথাটা রাখতে পেরেছো কি? অনামিকা চুপ থাকে। তার নীরবতায় আইমানের কথার সম্মতি দিচ্ছে। অনামিকা কিছু বলছে না দেখে আইমান নিজ থেকেই বলে, কি হলো, কথা বলছো না কেন? কোনো কথা নেই, তাই বলছি না। অনামিকার গলাটা কেমন ভারী শোনালো এই পর্যায়ে। আইমান বলে, আপুরা ঠিক আছে? জানো আপুর টুইন্স হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। মাশাল্লাহ, এত কিউট। আমি তোমাকে ছবি দিচ্ছি, বাসার সবাইকে দেখিও। আর এখানে নেটওয়ার্ক বেশি একটা ভালো না, তাই ফোন দিয়ে হয়তো সব সময় পাবে না। এর জন্য নিজেও দুশ্চিন্তা করো না, বাসার সকলকেই কথাটা বলে দিও। আচ্ছা, একটা কথা আয়মান ভাই। আইমান জানে অনামিকা কি বলতে পারে। বিগত কয়েক বছর ধরেই জানে এই কথাটা। অনামিকা তো তাকে বলেনি, তাহলে কিভাবে জানবে সে? সে যে অনামিকার ভেতর বাহির দুটোই খুব ভালো করে পড়তে জানে। বলো কি বলবে? অনামিকার কথাটা বলতে গিয়েও বলতে পারে না, একদম ঠোঁটের আগায় সে থেমে যায়। আজও পারল না সেই কথাটা বলতে। আদৌ কোনোদিন পারবেই নাকি তাও জানে না। কিছু না, রাখছি। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। একসময় সব কথা বলে ফোনটা খট করে কেটে দেয়। আয়মান একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর বাসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। মরে যাওয়া এতই সহজ? পারবে ওই অন্ধকার কবরে থাকতে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ওই অন্ধকার কবরই একদিন আমাদের স্থায়ী ঠিকানা হবে। সকলকে ওই ঘরেই একদিন না একদিন ফিরে যেতে হবে। কেউই চায় না ওই অন্ধকার ঘরে যেতে, কিন্তু সকলকেই যেতে হবে। আমাকেও সকলের মতোই যেতে হবে, শুধু পার্থক্যটা হবে আমি একটু তাড়াতাড়ি চলে যাব। সাউদা চোখ বন্ধ করেই কথাগুলো বলে। তখন সাউদাকে এক ধ্যানে থাকতে দেখে এতদিনের তৃষ্ণা কি আর একদিনে মিটবে? হয়তো হয়, নয়তো না। তুমিও চলে যাবে, আমিও চলে যাব, তাহলে আমাদের সন্তানদের কে দেখবে? সাফওয়ান সাউদাকে এক ধ্যানে দেখতে থাকে। এতদিনের তৃষ্ণা কি আর একদিনে মিটবে? হয়তো হ্যাঁ, হয়তো না। সাফওয়ানের চলে যাওয়ার কথা শুনে সাউদা ভ্রু কুঁচকে যায়। সে চোখ খুলে সাফওয়ানের দিকে তাকালে দেখতে পায় সাফওয়ানও তার দিকেই তাকিয়ে আছে। সে সাফওয়ানকে প্রশ্ন করে, আপনি আবার কই যাবেন? কথা তো হচ্ছিল আমাকে নিয়ে। ও মা, তুমি যদি না থাকো তাহলে আমি থেকে কি করব? আমিও তোমার সাথে সাথে চলে যাব অন্ধকার সেই ঘরে। তারপর আমাদের সন্তানেরা দুনিয়ায় ছন্ন ছাড়ার মতো থাকবে। সাউদার মেজাজ খারাপ হয়ে যায়। সে সাফওয়ানকে নিজে থেকে সরানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করে, কিন্তু সাফওয়ান কি আর তাকে ছাড়ে? নিজেকে সাফওয়ানের কাছ থেকে মুক্তি করতে না পেরে সাউদা আরো রেগে যায় আর বলে, ছাড়ুন আমাকে, মেজাজ খারাপ হচ্ছে। আমি চাই না কোনো প্রকার চিল্লাপাল্লা করতে। বাচ্চারা কাঁচা ঘুম থেকে উঠে গেলে পরে ঘ্যান ঘ্যান করবে। আমিও কোনো চিল্লাপাল্লা করতে চাই না, যা করতে চাই তা হলো। কথাটা বলেই হামলা চালায় সাউদার ওষ্ঠের ওপর। ঢেলে দিতে থাকে এতদিনের জমানো সব ভালোবাসা আদর। সাউদা নিমিষেই ছটফট করে উঠে এই স্পর্শ থেকে বাঁচতে, কিন্তু পারে না।
সাফওয়ান নিজের মতো আদর করে তারপর ছাড়ে। সাউদা তো রেগে বম হয়ে আছে, সে চিবিয়ে চিবিয়ে বলে, লজ্জা করে না ঘরে স্ত্রী রেখে পরনারীর সাথে এমন করতে? একবারও ভাবলেন না নিজের স্ত্রীর কথা? স্ত্রী তো এতদিন ঘরে ছিল না, ঘর ছাড়া ছিল সে, আজই না তাকে পেলাম। আর পরনারী কাকে বলছো? আমি তুমি পরনারী হলে আপন নারীকে তাহলে আমার? কেন? অহনা কই? সাফওয়ান এখন পুরো বিষয়টা বুঝতে পারলো। সে সাউদাকে বলে, বিশ্বাস করো, তার সাথে আমার কোনো সম্পর্ক। সাফওয়ান তার পুরো কথা শেষ করতে পারে না, তার আগেই সুবা ঘুমের মধ্যে কান্না করে ওঠে। তার কান্না শুনে সাফওয়ান সাউদা দুজনেই চমকে যায়। সাফওয়ানের হাতের বাঁধন হালকা হলে সাউদা তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর তাড়াতাড়ি করে সুভার কাছে গিয়ে তাকে শান্ত করতে থাকে। সুভা শান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লে সে সাফওয়ানের সামনে এসে বলে, আমি জানি আমার ওদের উপর যেমন অধিকার আছে তেমন আপনারও আছে। আমিও তা অস্বীকার করতে চাইলেও আজকের পর হয়তো আর পারবো না। আল্লাহ হয়তো চাইতেন সুভা সাদাফ তাদের বাবার দেখা পাক বা তার পুরো পরিবারকে দেখুক, তাই হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি বা আপনারা আসবেন, ওদের সাথে সময় কাটাবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওদের মায়ের সাথে আপনার কোনো প্রকার সম্পর্ক নেই। সেই সম্পর্ক আমাদের দুজনের সম্মতিক্রমে গত 5 বছর আগে ভেঙে গেছে। এখন আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাই বলবো সামনে থেকে এমন অযাচিত কাজ আর করবেন না। আমার সন্তানদের উপর আপনার অধিকার আছে, কিন্তু আমার উপর না। কথাটা বলে সাউদা কেবিন থেকে বের হয়ে যেতে নেয়, কিন্তু সাফওয়ান তার হাত ধরে আটকে দেয়। তারপর তাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, ওদের সাথে সম্পর্ক হওয়ার আগে ওদের মায়ের সাথেই তো আমার সম্পর্ক হয়েছে, তাই না? না হলে ওরা আসতো কোথা থেকে? বহুত ছাড় দিয়েছি, বেশি বার বেড়েছো তুমি। ঠিক আছে, ব্যাপার না। এই বাড়াবাড়ি কিভাবে কমাতে হয় তা সাফওয়ান জুহাইর আবির ভালো করেই জানেন। আর অধিকারের কথা বললে না, এই দুনিয়ায় তোমার বাবা মার পর আমার অধিকার সবচেয়ে বেশি। এমন কিছুই হয়নি যার কারণে আমি আমার অধিকার ছেড়ে দিব। তোমার একটা ভুল বোঝার কারণে আমি আমার জীবনের 5টা বছর হারিয়েছি। আমার সন্তানদের এই পৃথিবীতে আসা, তাদের বেড়ে ওঠা, তাদের প্রথম স্পর্শ, এই সুন্দর অনুভূতিগুলো থেকে বঞ্চিত হয়েছি। আর না, ব্যাস, তোমাকে এইবার ঘাট ধরে নিয়ে যাব আমার শহরে, বন্দি করে রাখবো আমার ভালোবাসা নামক খাঁচায়। দেখি তুমি কিভাবে আবার পালাও। এটা আমার চ্যালেঞ্জ তোমার সাথে। আজকাল দিবা স্বপ্নও দেখছেন দেখি। দিবা স্বপ্ন নাকি অন্য কিছু তা তো সময় বলে দেবে মিসেস সাফওয়ান জুহাইর আবির। দুজনেই দুজনের দিকে ক্ষোভ নিয়ে তাকিয়ে আছে, যে চোখে চোখেই তাদের নীরব যুদ্ধ চলছে। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।